নমস্কার। কেমন আছেন আপনারা? আবার চলে এলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে। কথা দিয়েছিলাম না যে সপ্তাহে একদিন আসবো, আমরা আড্ডা দেব সামনাসামনি। সত্যি কথা বলতে কি, আমি না সপ্তাহের প্রত্যেকটা দিনই অপেক্ষা করে থাকি এই আজকের দিনটার জন্য, যে আমরা কখন এরকম সামনাসামনি বসে আবার আড্ডা দিতে পারবো। হ্যাঁ, তবে আজকের আড্ডাটা কিন্তু কোনো সাহিত্যিক বা সাহিত্য নিয়ে নয়। আজকের আড্ডাটা আমি দেব আপনাদের সাথে বাংলা সিনেমার গান এবং তৎকালীন বাংলা সিনেমার কথা নিয়ে। আর হ্যাঁ, আরো একটা কথা, আজকের এই গল্পের সঙ্গে আমার শহর নৈহাটির কিন্তু একটু যোগাযোগ আছে, কারণ আজকে আমি যার কথা বলবো, যে প্রখ্যাত শিল্পী, যাকে আপনারা এক নামেই চিনবেন, শ্রী শ্যামল মিত্র, তিনি কিন্তু আমার শহর নৈহাটির একজন বাসিন্দা ছিলেন। এবং আহ, আমার পাড়াতেই, আমি নৈহাটিতে যে পাড়াতে থাকতাম, সেই পাড়ায় উনি থাকতেন, আমাদের পাশের গলিতেই তিনি থাকতেন। আমি অবশ্য উনাকে দেখিনি, কিন্তু আমার বাবা মার কাছে অনেক গল্প শুনেছি উনার, এবং উনার বাবার যারা আমাদের বাড়িতে যাতায়াত করতেন, আমার মায়ের কাছে চা খেতেন। তো আজকে খুবই ইচ্ছে হলো, আমি যেহেতু নৈহাটিকে মনের প্রাণে ধারণ করে রাখি, আমি ব্যাঙ্গালোরে থাকলেও আমার গল্পে, আমার কথায়, আমার কবিতা এবং আমার যাবতীয় গদ্য লেখাতেও আমার শহর উঠে চলে আসে। এই তাই জন্য ভাবছিলাম যে আজকে এই নৈহাটিরই একজন মানুষ, যিনি আমাদের খুব কাছের একজন শিল্পী, খুব জনপ্রিয় একজন শিল্পী, সেই শ্যামল মিত্রকে নিয়ে আজকে আমরা গল্প করি। তাহলে গল্পটা শুরু করছি, কেমন? আপনারা সবাই জানেন যে বাংলা সিনেমার বিখ্যাত পরিচালক শ্রী অরবিন্দ মুখোপাধ্যায়ের নাম, যিনি লেখক বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভাই ছিলেন। তো সময়টা তখন 1970 সাল। অরবিন্দ বাবু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে অসাধারণ একটি সিনেমা শুরু করেছেন। সিনেমাটার নাম কি জানেন? নিশিপদ্ম। হ্যাঁ, এই নিশিপদ্ম ছবিতে প্রধান চরিত্রে আছেন আমাদের সর্বকালীন সেরা নায়ক উত্তম কুমার, আর সঙ্গীত পরিচালক তিনি তো নচিকেতা ঘোষ। হ্যাঁ, তিনিও খুব বিখ্যাত এবং খুব জনপ্রিয়। তো কি হলো, গান গাওয়ার জন্য বাছাই করা হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্না দেকে। সঙ্গীত পরিচালকের কথা তো আর শেষ কথাই, তাই না, যে কোনো সিনেমায়। তো কি হলো, মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায় গান গাইছেন, কিন্তু তবুও অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালক থাকলেও তিনি ছিলেন সঙ্গীতের একজন সমজদার। তিনি এই সিনেমাতে গ্রাম্য সঙ্গীত পল্লী গীতির সুরে একটা গান রেখেছিলেন। এই গানটা তিনি চাইলেন যে শ্যামল মিত্র গাইবেন, কারণ শ্যামল মিত্র যদি না গান, তাহলে এই গানটা কোনোভাবেই আর অন্য কারুর গলায় মানাবেই না। এবং নচিকেতা ঘোষ মহাশয় অবশ্যই সেই মত সমর্থন করলেন, তিনিও চাইছিলেন যে শ্যামল মিত্র যাতে এই গানটি গান। কিন্তু মুশকিলটা হলো কি জানেন, সেই সময় শ্যামল মিত্র একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় পাটা ভেঙে বাড়িতে শয্যাশায়ী হয়েছিলেন। গান গাওয়া তো দূরের কথা, স্টুডিওতে তিনি আসতেই পারবেন না। অরবিন্দ বাবুর বক্তব্য হলো যে তুমি যদি দরকার হয় তাহলে বিছানায় শুয়ে শুয়ে গানটা রেকর্ড করে দাও। কিন্তু মুশকিল হলো কি, যে শ্যামল মিত্র সেটাতে রাজি হলেন না। তিনি বললেন, না, এইভাবে আমি শুয়ে শুয়ে কিছুতেই গান গাইতে পারবো না। আর পরিচালকও ধরলেন যে না, এই শ্যামল মিত্রের কণ্ঠ ছাড়া কিছুতেই এই গান ছবির দৃশ্যে রাখা যাবে না। আর সেই তালে তাল মেলালেন কে জানেন? উত্তম কুমার নিজে। হ্যাঁ, শ্যামল বাবু তো মানে কোনো মতেই রাজি হচ্ছিলেন না, সম্ভবই নয় শুয়ে শুয়ে গান গাওয়া। তাকে সাহস জোগাতে মান্না দে এবং নচিকেতা ঘোষ এবং তার সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায় মাঠে নেমে পড়লেন। এই যে ব্যাপারটা, এই সবার একটা সম্মিলিত প্রচেষ্টা যে না, শ্যামল মিত্রকেই গানটা গাইতে হবে।
শ্যামল মিত্র তখন মানে বারবার না বলছেন, পারবো না পারবো না, আমি এভাবে গান গাইতে পারি না, আমি দাঁড়িয়ে গান গাই। কিন্তু এরা সবাই বললেন যে তুমি একবার দেখো না, চেষ্টা করে নিশ্চয় তুমি পারবে, আর তোমার কণ্ঠস্বর তো এই দৃশ্যের সম্পদ, তুমি করো। তখন চাপে পড়ে শ্যামল মিত্র রাজি হলেন, তবে তিনি শুয়ে শুয়ে গাইবেন না, তিনি বললেন যে আমি স্টুডিওতে গিয়ে বসে গান গাইবো। এই ব্যবস্থা করতে বললেন পরিচালককে। সকলেই কিন্তু খুব খুশি হলেন, আর সেই মতো ব্যবস্থাও করা হলো। যথারীতি এলো রেকর্ডিং এর দিন। শুরুতেই মান্না দে আর সন্ধ্যা মুখোপাধ্যায় রেকর্ডিং সেরে নিলেন। শ্যামল মিত্রের পাশে থেকে তাকে রীতিমতো যাতে সাহস দিতে হবে, তাই জন্য তারা তাদের গান সেরে সময় দেবেন সেই জন্য। এমনকি দেখা গেল যে শত ব্যস্ততা ফেলে এই রেকর্ডিং স্টুডিওতে হাজির হয়েছেন উত্তম কুমার পর্যন্ত। সকলেই খুব আশাবাদী যে শ্যামল বাবু ঠিক উতরে দেবেন এই কাজটা। কথা মতোই অনেক কষ্ট করে ওই ভাঙা পা নিয়েই বিছানা থেকে শ্যামল মিত্রকে তুলে গাড়ি করে স্টুডিওতে নিয়ে আসা হলো। আরাম করে বসানো হলো চেয়ারে, প্লাস্টার করা পা সোজা করে রাখা হলো, আর সামনে রাখা হলো একটা মাইক্রোফোন। তো দেখা গেল যে সকলেই খুব টেনশনে রয়েছেন যে গানটা সত্যি সত্যি ঠিকঠাক হবে তো। এমনকি গানের ওই যিনি সুরকার ছিলেন নচিকেতা ঘোষ মহাশয়, তিনি কি করলেন, সমস্ত টেকনিশিয়ান যারা ছিলেন সাউন্ডের, তাদের সঙ্গে টুকটাক আলোচনা সেরে নিলেন। এইবার তিনি বললেন যে আমি রেডি, টেক করুন। সেই মতো বাদ্যযন্ত্রীরা দল তৈরি করলেন, দলে বিভক্ত হয়ে বসলেন। গান শুরু করার পর শ্যামল মিত্র একদম যেন ভেতরে ঢুকে গেলেন, সেই গানের গভীরে ঢুকে গেলেন। গানটা কি ছিল জানেন? আপনারা সবাই সেই গান শুনেছেন। রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে, দুঃখীর পঙ্খী উইরা গেলে দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে। তো এই গান যখন শ্যামল বাবু শুরু করলেন, সেই ডুবে যাওয়া প্রত্যেকটা পংক্তি, প্রত্যেকটা লাইনের মধ্যে শব্দ ধরে ধরে ওজন করে করে উনি গান গাইতে লাগলেন। এই প্রসঙ্গে বলি যে এই গানটি কেবলমাত্র নিশিবদ্ধ সিনেমাতেই নয়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসেও এক অমর সৃষ্টি হয়ে গেল। শ্যামল মিত্র তো এই নিদারুণ শারীরিক অসুস্থতার বোঝা বহন করে তবু এমন সুন্দর করে গানটি গাইলেন এবং গেয়ে প্রমাণ করেছিলেন যে অন্তর থেকে যদি গান গাওয়া যায় তা মানুষের মনকে ছুঁয়ে যাবেই যাবে। সময়ের নিয়মের মধ্যে কোনো তোয়াক্কা সে করে না। এই জন্যেই ওনার গাওয়া সেই গান এখনো বাঙালির হৃদয়ে বেঁচে আছে। আপনাদের সবাইকে অনুরোধ করব আজই একবার শ্যামল বাবুর গাওয়া রাজার পঙ্খী উইরা গেলে গানটি শুনতে। আশা করি আমার প্রিয় শহরের জনপ্রিয় এই শিল্পী এবং সুরকারের গল্প আপনাদের ভালো লেগেছে। এই রকম গল্প আপনাদের সামনে আবারও নিয়ে আসবো আমাদের এই আড্ডায়। স্বপ্না ও তার কথা, আমাদের যে আড্ডাটা হচ্ছে, আর আপনারা অবশ্যই লিখে জানাবেন এই আড্ডাকে ঘিরে আপনাদের কি অনুভূতি হচ্ছে, আপনাদের কেমন মনে হচ্ছে। আর অবশ্যই সবাইকে বলুন আমার চ্যানেল গল্পরার কথা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে। ভালো থাকবেন তাহলে সবাই, কেমন? আজ আসি, নমস্কার, আজকের মতো এই শেষ।